অসুস্থতা একজন মানুষের জীবনে চলার পথে সৃষ্টি করে বাধা। নিজের শারীরিক বা মানসিক অবস্থা বিবেচনায় সম্পূর্ণ সুস্থ থাকতে অনেকেই জানেন না তার কি করা উচিত। তাই স্বাস্থ্য বিষয়ক নানা সমস্যায় পরামর্শ এবং সমাধানের পথ বাতলে দিতেই আমাদের সাপ্তাহিক আয়োজন হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার নিবেদিত স্বাস্থ্য কথা। প্রতি শুক্রবার এই অনুষ্ঠানে থাকে স্বাস্থ্য বিষয়ক নানা আলোচনায়। স্টুডিওতে থাকেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। আমাদের সাথে আজ আছেন ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার ফায়জুর রহমান ফাহিম। আমাদের আজকের আলোচনার বিষয় হার্ট অ্যাটাকে তাৎক্ষণিক করণীয়। দর্শক, আপনাদেরও সুযোগ রয়েছে স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে চিকিৎসকের পরামর্শ নেবার। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। হার্ট অ্যাটাক কয়েকদিন ধরে বেশ আলোচিত হচ্ছে, বিশেষ করে তামিম ইকবালের হার্ট অ্যাটাক হওয়ার পর এখন ঘটনাটা আলোচিত এবং সবাই জানতে চায় আসলে হঠাৎ তাৎক্ষণিক হার্ট অ্যাটাক হলে আসলে কি করবে। আমরা কারা কারা ঝুঁকিতে রয়েছে এই সব বিষয় নিয়ে একটু পরে আলোচনা করতে চাই। কোনো একজন মানুষের হঠাৎ করে হার্ট অ্যাটাক হলো, তাৎক্ষণিকভাবে উনি কি করবেন? জি, ধন্যবাদ। ডিবিসি সকল দর্শককে স্বাগত জানাচ্ছি আমার পক্ষ থেকে। তো আসলে প্রথমে হার্ট অ্যাটাক হলে কি করবেন তার আগে জানা উচিত হার্ট অ্যাটাক আমি কখন বুঝতে পারবো যে আমার হার্ট অ্যাটাক হচ্ছে, অর্থাৎ লক্ষণগুলো কি হবে। হার্ট অ্যাটাকের লক্ষণগুলো যদি আমি সহজ করে বলি তাহলে বলতে হবে যে এটা সাধারণত শুরু হয় হচ্ছে বুকে ব্যথা দিয়ে। তা আমাদের একটা সাধারণ ধারণা থাকে যেহেতু হার্টটা বুকের বাম পাশে থাকে তাহলে ব্যথাটা বোধহয় বাম পাশে হবে। এটা একটু ভুল ধারণা। হার্ট অ্যাটাকের ব্যথাটা কিন্তু শুরু হয় একদম বুকের মাঝ বরাবর। আমাদের বুকের মাঝ বরাবর যে হাড্ডিটি আছে স্টারনাম বলি, স্টারনামের ঠিক পিছন থেকে হচ্ছে ব্যথাটা শুরু হয়। ব্যথাটার একটা ক্যারেক্টার থাকে, মানে কি ধরনের ব্যথা হয়। ব্যথাটা হয় হচ্ছে আমরা মেডিকেল টার্মে বলি কম্প্রেসিভ বা চোকিং টাইপের, অর্থাৎ চেপে ধরা ব্যথা। মানে মনে হবে যে বুকটা কেউ চেপে ধরছে। অনেক রোগীরা আমাদেরকে সে বলেন যে বুকটা মনে হচ্ছে পাথর দিয়ে কেউ চাপা দিয়ে আছে, মানে চাপা একটা ব্যথা, চেপে আসছে। টাইটেনিং বা কম্প্রেসিভ মানে চেপে ধরা ব্যথাটা হচ্ছে এটার ধরনটা হবে। ব্যথাটা বেশ দীর্ঘ সময় ধরে থাকবে, মানে অনেকক্ষণ, 1 মিনিট 2 মিনিট না, বেশ 15 মিনিট 20 মিনিট 30 মিনিট পর্যন্ত থাকতে পারে। ব্যথাটা বুকের মাঝখান থেকে আমাদের যে মাড়ি আছে এখানে ছড়িয়ে যাবে, কাঁধে যাবে, বাম হাত জুড়ে ছড়িয়ে যাবে। আমি যদি সহজ করে দর্শকদের সুবিধার জন্য বলি যে বুকে ব্যথা হচ্ছে, আমি বুকের মাঝখানে বাম হাতটা রাখলাম, তাহলে আমার বাম হাতের এই অংশ জুড়ে যে ব্যথাটা, বুকে মাঝখানে ব্যথাটা শুরু হলো, এটা এই বরাবর ছড়িয়ে গেছে। এই ধরনের একটা ব্যথা, সাথে প্রচণ্ড ঘাম হয়, রোগী ঘামতে থাকে। কেউ যদি তার নাড়ির স্পন্দনটা দেখতে পারেন বা আমরা যেটাকে হার্ট রেট বলি, দেখা যায় সেটা হার্টের রেটটা অনেক কমে গেছে। স্বাভাবিক স্পন্দন 60 থাকে, তার চেয়ে কমে গেছে, অথবা খুব দ্রুত হচ্ছে। রোগী ফ্যাকাশে হয়ে যায়, রোগীর মাঝে একটা ভয় কাজ করে যে আমি মনে হয় মারা যাচ্ছি, শ্বাসকষ্ট হতে থাকে। তাহলে এই লক্ষণগুলো হচ্ছে ম্যাসিভ হার্ট অ্যাটাকের লক্ষণ। এরকম হার্ট অ্যাটাক যদি কারো হয়েই যায় তাহলে আসলে চিকিৎসাটা ইমিডিয়েটলি তাকে হাসপাতালেই ভর্তি করে করতে হবে। তবে প্রাথমিকভাবে আমরা যেটা করি, মানে আমাদের যদি সুযোগ থাকে, আমরা এসব রোগীদেরকে দুটো ওষুধ আমরা সাজেস্ট করি। তার মাঝে একটা ওষুধ হচ্ছে অ্যাসপিরিন, আর একটা ওষুধ হচ্ছে ক্লপিডোগ্রেল, বিভিন্ন নামে পাওয়া যায়। এই দুটো ওষুধ আমরা 300 মিলিগ্রাম করে তৎক্ষণাৎ খাইয়ে দিই। জিহ্বার নিচে জিটিএন বলে একটা ওষুধ আছে, গ্লিসারিন ট্রাইনাইট্রেট, সেটা স্প্রে আকারেও পাওয়া যায়, ট্যাবলেট আকারেও পাওয়া যায়, সেটা জিহ্বার নিচে দিয়ে দিই। দিয়ে তাকে আমরা চেষ্টা করি ইমিডিয়েটলি হাসপাতালে পাঠিয়ে দেওয়ার জন্য। আচ্ছা, আমার আরও অনেক প্রশ্ন রয়েছে। সেটা হচ্ছে যে অনেক সময় অনেকে হার্ট অ্যাটাক হলে, আপনি যেটা শুরুতেই একেবারেই বলেছিলেন যে বুকের বাঁয়ে, মানে বাঁয়ে হাত দেয়, কিংবা হচ্ছে আসলে বাঁ পাশে বিষয়টা আসলে কেন আসে? বাঁ পাশে ব্যথাটা হচ্ছে এখানকার যে নার্ভ সাপ্লাই আছে এটার সাথে সম্পর্কিত। ব্যথাটা এখান থেকে, এই ব্যথার রেডিয়েশনটা হয় বাম দিকে, ডান দিকে হয় না। এখানে আবার নার্ভের, মানে হার্টের যে ব্যথার যে নার্ভ, এটা তো ব্যথাগুলোতে আমরা নার্ভ দিয়ে ফিল করি, সেটার মানে সংযুতিটা যেখান থেকে আমাদের হার্টটা জন্মগত, মানে যখন ডেভেলপমেন্ট হয় তার সম্পর্কের কারণে ব্যথাটা বাম দিকেই যায়, কখনো ডান দিকে যায় না। এটা হচ্ছে মানে মেডিকেল ইয়েতে বোঝাতে গেলে একটু জটিল হয়ে যায়। সহজ করে বোঝাতে গেলে ব্যথাটা মাঝখানে হবে, বাম দিকেই যাবে। আচ্ছা, মানে সহজ করে আসলে বুঝতে পেরেছি। অনেকে মনে করে যে এটা গ্যাসের ব্যথা কিনা, অনেকে গ্যাসের ওষুধ খেয়ে কিছুক্ষণ ওয়েট করে যে দেখে ব্যথাটা কমে যায় কিনা। গ্যাসের ব্যথাও তো অনেক সময় হতে পারে, মানে গ্যাস্ট্রিকের ব্যথা। জি, এটা একটা খুব কমন ঘটনা। আমরা প্রচুর রোগী পাই যারা বুকে ব্যথা হচ্ছে, মনে করছেন আমার গ্যাসের ব্যথা, গ্যাসের ওষুধ খেয়েই যাচ্ছেন, কিন্তু আসলে এটা ছিল হার্টের সমস্যা। তো গ্যাসের ব্যথাটাও কিন্তু বুকের মাঝ বরাবরই হয়, কিন্তু ব্যথার যে ক্যারেক্টার, আমি বলেছি যে ব্যথার একটা মানে তার যে চরিত্রটা কিন্তু আলাদা। গ্যাসের ব্যথাটা সাধারণত হয় জ্বালা পোড়া ধরনের, মানে বার্নিং হতে থাকে, জ্বলছে, ভিতরে জ্বলছে, গলা দিয়ে কিছু একটা উঠে আসছে,
খাবার সাথে একটা সম্পর্ক থাকে, খাবার আগে পরে হতে পারে, এগুলো কিন্তু গ্যাস্ট্রিকের ব্যথা। গ্যাস্ট্রিকের ব্যথা কিন্তু কখনো রেডিয়েশন ওভাবে হয় না। রেডিয়েশন বলতে ওই যে বললাম হার্টের ব্যথাটা আমার বাম দিকে চলে আসবে, একেবারে বাম হাতের আঙ্গুলের মাথা পর্যন্ত চলে আসতে পারে, মাড়িতে হতে পারে, বাম দিকের ঘাড়ে হতে পারে। গ্যাস্ট্রিকের ব্যথা কিন্তু এই লক্ষণ নিয়ে আসবে না। গ্যাস্ট্রিকের ব্যথাতে এরকম প্রফুজ সোয়েটিং বা ঘাম হচ্ছে এরকম হবে না, রোগীর মনে হবে না যে আমি মারা যাচ্ছি। এখানে একটু কথা একটু বলে রাখি, যেমন হার্ট অ্যাটাক তো মায়োকার্ডিয়াল ইনফার্কশন যেটা আমাকে বলি, আরেকটি কথা আছে সেটা হচ্ছে অ্যাঞ্জাইনা পেক্টোরিস বা ইস্কিমিয়া। মায়োকার্ডিয়াল ইনফার্কশন বা হার্ট অ্যাটাক তখন হয় যখন হার্টের রক্তনালী পুরোটাই ব্লক হয়ে গেছে, কিন্তু পুরো রক্তনালীটা ব্লক হয়ে গেছে তখন হচ্ছে এমআই হয়ে যায় বা হার্ট অ্যাটাক হয়ে যায়। কিন্তু যখন আংশিক ব্লক থাকে, আংশিক ব্লক থাকলেও কিন্তু ওখানে রক্ত চলাচল বাধাগ্রস্ত হয়, তখনও কিন্তু বুকে ব্যথা হয়। তখন যে ব্যথাটা হয় সেটাকে আমরা বলছি অ্যাঞ্জাইনা, সহজ করে বললে। এই অ্যাঞ্জাইনাটা কেমন? স্টেবল অ্যাঞ্জাইনা যেটা আছে সেটা সাধারণত দেখা যায় কোনো একজন ব্যক্তি কোনো পরিশ্রম করছেন তখন উনি বুকের মাঝখানে চাপ বা ব্যথা অনুভব করছেন, বিশ্রামে যাচ্ছেন ব্যথা চলে যাচ্ছে, সিঁড়ি ভাঙলেন ব্যথা হচ্ছে, বিশ্রামে গেলেন চলে যাচ্ছে। তার মানে তখনও কি ব্লক থাকছে? যেটা হচ্ছে তখনও ব্লক আছে, আংশিক ব্লক। এটা কিন্তু প্রাথমিক অবস্থা, হার্ট অ্যাটাকের আগের অবস্থা। যখন পুরোটা ব্লক হয়ে যাবে তখন কিন্তু আর তখন আমরা চলে যাই হচ্ছে এমআই বা অনেক সময় আরেকটা টার্মিনোলজি আছে যেটাকে আমরা বলেছি আনস্টেবল অ্যাঞ্জাইনা, ওটাও এই ধরনেরই, প্লাকটা ছুটে যেতে পারে। আচ্ছা, আমরা তামিম ইকবালকে একটু উদাহরণ হিসেবে টানি, ওনার তাহলে হচ্ছে পুরোটাই ব্লক হয়ে গিয়েছিল, রাইট? জি, ওনার পুরো সম্ভবত একটি আর্টারিতে, যেটাতে ওনাকে কেপিজে হাসপাতালে ওনাকে একটি রিং পরানো বা স্টেন্ট বসানো হয়েছে, ওটা পুরোটাই ব্লক ছিল। তার মানে এটা কি হঠাৎ করেই এটা যে কোনো মুহূর্তে হতে পারে না? ব্লকটা আগে থেকেই ছিল কিংবা যে কোনো মুহূর্তে এটা মানে হতে পারে আর কি? হ্যাঁ, হতে পারে। এটা হঠাৎ করে এম্বোলিজম হয়ে বন্ধ হতে পারে, কিন্তু কমনলি যেটা হয় যে আগের থেকে কিছু কিছু ছিল করে একসময় এটা হঠাৎ করে হয়ে গেছে, অথবা একটা আনস্টেবল প্লাগ বা আমরা যেটাকে যে জিনিসটা দিয়ে ব্লক হয় সেটা ছিল, এটা হঠাৎ করে ছুটে যে অন্য একটা জায়গায় যে ব্লক করে ফেলছে। আচ্ছা, এমনও হতে পারে। হ্যাঁ, এটা হতে পারে। রক্তনালীর ভিতরে কোনো জায়গায় স্টেবল ছিল না, ওটা ছুটে যে আরেকটা জায়গায় ব্লক করে ফেলছে, ওই সময় ওনার অ্যাটাকটা হয়েছে। আচ্ছা, এই ক্ষেত্রে আমি একটু ট্রিটমেন্টের দিকে আসি। আসলে বরাবরই আসলে ক্রিকেটার তামিম ইকবালের কথা এ কারণেই চলে আসছে যে এই সমসাময়িক ঘটনা, এবং এই বিষয়ে অনেকেই জানতে চায় যে কারো ম্যাসিভ হার্ট অ্যাটাক হলো, ঢাকা বাদ দিয়ে অন্য কোনো শহরে অন্য কোনো জায়গায় যদি এই ধরনের কেউ হার্ট অ্যাটাক হয় তাহলে আমরা অনেক ধরনের ট্রিটমেন্ট দেন। আপনি প্রাথমিক ট্রিটমেন্টের কথা কিন্তু বলেছেন, ওষুধ দিয়ে, যেটা হসপিটালে যাওয়ার পর যেসব ট্রিটমেন্ট দেওয়া হয় সেই সব ট্রিটমেন্টগুলো সম্পর্কে একটু জানতে চাই। জি, ধন্যবাদ। খুবই প্রাসঙ্গিক প্রশ্ন, এটা আসলে সারা দেশের মানুষের জানা উচিত বলে আমি মনে করি। আমি যদি ঢাকা শহরের কথা একটু বলি, ঢাকা শহরে আমাদের একটা হৃদরোগ ইনস্টিটিউট আছে, এনআইসিবিটি। ওখানে মোটামুটি ভালো রকম চিকিৎসা, অনেকগুলো বেসরকারি হাসপাতাল আছে যেখানে এই করোনারি কেয়ার ইউনিট আছে বা এই স্টেন্ট বা রিং পরানোর সুবিধাটা আছে তাৎক্ষণিকভাবে। ঢাকা মেডিকেল কলেজও আছে। ঢাকার বাইরে বড় বড় জেলা শহর যেগুলো, যেমন রাজশাহী কিংবা চিরাং মেডিকেল কলেজ, এরকম যে বড় বড় মেডিকেল কলেজ, সেখানেও কিন্তু একটি করোনারি কেয়ার ইউনিট বা হার্টের চিকিৎসা দেওয়ার একটা ইউনিট আলাদা আছে। এরকম বেশ কিছু জায়গায় আপনার হচ্ছে ওই তাৎক্ষণিকভাবে যদি কারো রিং পরানো দরকার হয় সেটার কিন্তু সুবিধা আছে, সব জায়গায় না, সারা বাংলাদেশে না। কিন্তু এখানে আবার সবাইকে যে রিং পরাতে হবে তা কিন্তু না। চিকিৎসাটা দুটো ভাগ আছে, একটা হচ্ছে টাইমের উপরে। একটা রোগী যদি তার হার্ট অ্যাটাকের 2 ঘন্টার মাঝে হাসপাতালে পৌঁছাতে পারেন, যে হাসপাতালে ওই রিং পরানো বা স্টেন্ট পরানোর ব্যবস্থা আছে, এবং সেটা যদি এমআই হয়, আনস্টেবল অ্যাঞ্জাইনা না হয়, তাহলে কিন্তু তার চিকিৎসাটা হচ্ছে সাথে সাথে একটা এনজিওগ্রাম করে তাকে একটা রিং পরিয়ে দেয়া। কিন্তু যদি দেখা যায় যে এই রোগীটা পৌঁছাতে 12 ঘন্টা পার হয়ে গেছে, 12 ঘন্টা মানে 2 ঘন্টা পার হয়ে গেছে, বাট 12 ঘন্টার আগে আসছে, তখন আমরা আরেকটা চিকিৎসা দেই যেটাকে আমরা বলি থ্রম্বোলাইসিস। সেটা দেওয়া হয় ইনজেকশনের মাধ্যমে, অর্থাৎ ওষুধের মাধ্যমে তার ওই ক্লটটাকে ভেঙে দেওয়ার চেষ্টা করা হয়। আর যদি কারো 12 ঘন্টা পার হয়ে যায় তখন কিন্তু এই দুটোর কোনোটাই আর সম্ভব হয় না, তখন তাকে আমরা অন্যভাবে ওষুধের মাধ্যমে তাকে ম্যানেজ করার চেষ্টা করি, পরবর্তীতে হয়তো তারা এনজিওগ্রাম করা হয়। এটা হচ্ছে 3টা ধাপে। এখন ঢাকার বাইরে যিনি আছেন, আমার পরামর্শ হচ্ছে যে আপনারা তৎক্ষণাৎ যত দ্রুত সম্ভব প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর আপনারা এমন একটা হাসপাতালে যাবেন যে হাসপাতালে করোনারি কেয়ার ইউনিট বা হৃদরোগের চিকিৎসা প্রদান করা হয়, সেই ব্যবস্থাটি আছে। আচ্ছা, একটি বিষয়, আপনি যেটা হার্ট রেটের কথা বললেন, অনেক সময় যাদের হচ্ছে হার্ট অ্যাটাক হয় হসপিটালে গিয়ে আগে দেখে যে হার্ট রেট আছে কি না। সেই ক্ষেত্রে অনেক সময় এই যে আপনারা যে ট্রিটমেন্ট, বুকে চাপ দেওয়া হয়, শক দেওয়া হয়, এই বিষয়গুলো একটু সংক্ষেপে বলবেন। আচ্ছা, এখন মানে হার্ট অ্যাটাকটা যেটা হচ্ছে যে রক্তনালীটা ব্লক হয়ে গেল, হার্ট অ্যাটাক হলো। এই হার্ট অ্যাটাকের পরে কিছু কিছু কমপ্লিকেশন হয়, ইমিডিয়েট কমপ্লিকেশন হয়।
যেমন একটা হতে পারে যে মানে রক্তনালীটা বন্ধ হয়ে গেছে, হার্টের যে অংশে রক্ত সাপ্লাই দেওয়ার কথা ছিল সেটা আর কাজ করছে না, তাহলে হার্টটা ফেল করে গেল, হার্ট ফেলও ডেভেলপ করে। তো এটাতে কী হবে, শ্বাসকষ্ট হবে, তাকে অক্সিজেন দিতে হয়, কিছু ডায়াবেটিক্স দিয়ে ওষুধ দিয়ে তাকে ম্যানেজ করতে। এটা আরেকটা হচ্ছে যে আমাদের হার্টের যে নর্মাল যে স্বাভাবিক যে হৃদস্পন্দন, আমরা যেটা হাত দিলে ধুপ ধুপ করে শুনতে পাই, সেটা পাচ্ছি না, হার্ট রেট, এটা এলোমেলো হয়ে যেতে পারে, যেটাকে আমরা বলি অ্যারিথমিয়া। হ্যাঁ, তার মধ্যে সবচেয়ে খারাপ হচ্ছে ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন ও ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া, এই ধরনের ঘটনা। অথবা কি হয়, হঠাৎ করে হার্টটা একেবারে বন্ধ হয়ে যেতে পারে। এই ঘটনাগুলো যখন ঘটে, ধরেন একেবারে বন্ধ হয়ে গেছে, কাজ করছে না, তখন আমরা কি করি, আমরা ডিসি শক দেওয়ার আগ পর্যন্ত রোগীকে প্রাথমিকভাবে একটু ডিসি শকটা বলবেন, এটা কি? হ্যাঁ, ওটা বলছি। তা আমরা রোগীকে ফেরত নিয়ে আসার জন্য আমরা তাকে সিপিআর দিই, যে কথাটা তামিম ইকবালের ক্ষেত্রে এসেছে, 30 মিনিট ধরে ডাক্তার সাহেব ওনাকে সিপিআর দিয়েছেন। সিপিআর বিষয়টা, সিপিআর জিনিসটা হচ্ছে এটাকে আমরা বলি হচ্ছে বেসিক লাইফ সাপোর্ট। বেসিক লাইফ সাপোর্ট মানে হচ্ছে এই ধরনের একটা মানুষকে আমরা 30 বার হার্টের উপরে হাত দিয়ে চাপ দিই, যথেষ্ট পরিমাণ জোরে চাপ দেওয়া হয়, যেটা এত জোরে চাপ দেওয়া হয় অনেক সময় রোগীদের পাঁজরের হাড় পর্যন্ত ভেঙে যেতে পারে। আমরা 30টা করে চাপ দিই, 2 বার মুখে শ্বাস দিই, এইভাবে এই প্রক্রিয়াটি চলতে থাকে। এর মাঝে আমরা হার্টটা চেক করি, তার পালস চেক করি, ব্লাড প্রেশার চেক করা হয়। এই পুরো প্রক্রিয়াটাকে সিপিআর বলা হয়, যেটাকে বলা হয় কার্ডিও পালমোনারি রিসাসিটেশন, মানে রোগীটাকে বেঁচে রাখার একটা চেষ্টা। এটা মানে তার পালস রেটটা ঠিক রাখার জন্য, হ্যাঁ, মানে তার হার্টটাকে সচল রাখার জন্য আচ্ছা। এটা করা হয়। সবসময় যে সিপিআর দিলে রোগী বাঁচবে তা কিন্তু না, অনেক সময় সিপিআর দিতে দিতে অনেক সময় রোগী বাঁচে না। হ্যাঁ, এটা হতে পারে। এইটার জন্য অনেক সময় দেখা যায় যে আমাদের অনেক জায়গায় আমরা শুনি যে রোগী বুকে চাপ দিয়ে ডাক্তার সাহেবরা মেরে ফেলছেন। এই প্রসঙ্গে আপনার সঙ্গে আমি কথা বলতে চাই, এটা গ্রামে খুব হয়। জি, নিশ্চয়ই। আমাদের একটা বিরতি সময় হয়ে গেছে, আমরা বিরতির পর ফিরে এসে আলোচনা করতে চাই, আরো বিস্তারিত আলোচনা করতে চাই, যদি আপনি সংক্ষেপে সবকিছু জানান। দর্শক, বিরতি নিচ্ছি ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার নিবেদিত স্বাস্থ্য কথা, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার নিবেদিত স্বাস্থ্য কথায়। দর্শক, আমরা আলোচনা করছি আজকে হার্ট অ্যাটাক নিয়ে। হার্ট অ্যাটাক নিয়ে আমরা বিরতির আগে যে প্রসঙ্গটি নিয়ে আলোচনা করছিলাম সেটি হচ্ছে সিপিআর এর বিষয়ে। সিপিআর এর বিষয়ে আপনি বলছিলেন যে ডক্টর যখন হার্টে চাপ দেন তখন পেশেন্ট অনেক সময় ভালো হয়ে যান, আর কি পূর্বের অবস্থায় ফিরে আসার সম্ভাবনা থাকে, সেজন্য ডক্টররা এই ট্রিটমেন্ট করান। কিন্তু আসলে গ্রামের চিত্রটা অনেক সময় কি হয়, একটা জিনিস হচ্ছে যে আমাদের একটা মানে সিপিআরটা আমরা তখনই দিই যখন আমরা একটা রোগীর হঠাৎ করে এরকম একটা সিচুয়েশন হলো যখন তার কোনো ব্লাড প্রেশার বা পালস কিছুই পাওয়া যাচ্ছে না, তখন কিন্তু সিপিআরটা স্টার্ট করা হয়। আমাদের দেশে এটা আমাদের প্র্যাকটিস নাই, কিন্তু বিদেশে কিন্তু এটা স্কুলে, কলেজে এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী পুলিশরা পর্যন্ত সিপিআর দিতে পারে। তারা কিন্তু রাস্তাঘাটে একটা রোগী এরকম অচেতন হয়ে গেলে তারা কিন্তু সিপিআর স্টার্ট করে দেয়। তা আমাদের এটা সম্বন্ধে ধারণা নাই। তা আমাদের যেটা সবচেয়ে সমস্যা হয়, যেহেতু এটা বুকে চাপ দিতে হয়, অনেক জোরে জোরে চাপ দেওয়া হয়, তো একটা রোগী হয়তো সিপিআর দেওয়ার পরেও বাঁচলো না, মরেই যেতে পারেন, আল্লাহ হয়তো হায়াত রাখেনি। তো যেটা হয় যে গ্রামে বা সাধারণত বাইরে অনেকের মধ্যে ধারণা এটা চলে যে রোগীটাকে বুকে চাপ দিয়ে মেরে ফেলা হলো। এরকম ঘটনা কিন্তু অনেক হয়েছে যে সিপিআর দিতে যে ডাক্তার সাহেব ভালো করার চেষ্টা করার জন্য তাকে সিপিআর দিয়েছেন, কিন্তু রোগীটা আলটিমেটলি সিপিআর দেওয়ার পরেও ফিরেনি, তাকে হেনস্থা বা ফিজিক্যাল অ্যাসল্টের শিকার পর্যন্ত হতে হয়েছে। ডাক্তারের দোষ হয়ে যায় যে আসলে বুকে চাপ দিয়ে মেরে ফেলা হলো। কিন্তু এটা কিন্তু আমাদের যে চিকিৎসার একটা প্রক্রিয়া, এই প্রক্রিয়াটা আমরা যে কোনো মানে এরকম হঠাৎ করে অজ্ঞান হয়ে যাওয়া বা অচেতন রোগীর ক্ষেত্রে আমরা সিপিআর দিই, এটাই আসলে বেসিক রুল। বিদেশে এটা পুলিশ, ফায়ার সার্ভিস কর্মকর্তা, ইভেন অনেক স্বেচ্ছাসেবীরাও এটা পারেন, মানে এটা করতে পারে। আচ্ছা, আমাদের দেশের প্রেক্ষাপটে যেটা হয় যে পেশেন্ট ভালো হয়ে গেলে তখন ডক্টরের সুনাম, পেশেন্ট যদি মারা যায় তখন ডক্টরের আসলে অবস্থা খারাপ হয়ে যায়, মানে অনেক ক্ষেত্রেই আসলে পারিবারিকভাবে তখন অনেকে আক্রমণাত্মক হয়ে যায়। আচ্ছা, আমি একটু শখের কথা বলছিলেন, ডিসি শকটা কি? ডিসি শকটা হচ্ছে যে আমাদের হার্টের কিছু ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি আছে, ওই যে রিদম যেটাকে বলি হার্ট রেট, সেটার সাথে ইলেকট্রিক্যাল কিছু অ্যাক্টিভিটি মানে অ্যাক্টিভিটির মাধ্যমে জিনিসটা পরিচিত। যখন বন্ধ হয়ে যায় তখন এক্সটার্নালি কিছু কারেন্ট বুকের ওপরে ওই যে দুটো প্রোব আছে ওই দুটো দিয়ে 200 জুল বা 300 জুলের মতো কারেন্ট খুব দ্রুতর সাথে হার্টকে দেওয়া হয়। মানে ডিসি শক হচ্ছে ডাইরেক্ট কারেন্ট শক আমরা বলি। ওইটা বিদ্যুৎটা প্রবাহটা হার্টে সরাসরি দেওয়ার ফলে হার্টটা আবার তার পূর্বের যে রিদম সেটাতে ফেরত আসার চেষ্টা করে। এটাই আসলে ডিসি শক সহজ করে বলতে গেলে। যদি কারো পালস একেবারে পাওয়া যাচ্ছে না, হার্ট সিপিআর দেওয়ার পরে কাজ করছে না, তখন ডিসি শক দিয়ে তার হার্টকে আবার
রেট বা রিদমটাকে ফেরত আনার চেষ্টা করা। আচ্ছা, হার্টটাকে সচল করার পরই তারপর তো অন্যান্য অপারেশনে যেতে জি, হয়, বাকি চিকিৎসাটা পরে করবে। বাকি চিকিৎসাটা পরে করা হয়। আচ্ছা, এই ক্ষেত্রে আসলে হার্ট অ্যাটাকের ঝুঁকিতে কারা কারা রয়েছে জানতে চাই, যদি আগে জানা উচিত ছিল, কিন্তু একটু পুরোপুরি প্রসেসটা জানার পর আপনার কাছে জানতে চাইলাম। হার্ট অ্যাটাকের ঝুঁকিতে আসলে আমরা সবাই হার্ট অ্যাটাকের ঝুঁকিতে আছি। এখন আগে একটা বয়স বলা হতো, এখন বয়সটার বার নাই, তবে স্বাভাবিকভাবে বলতে গেলে ধরেন 40-এর পরে যারা আছেন তাদের সবাই উচিত নিয়মিত একটু চেক আপে যাওয়া, বিশেষ করে যারা ধূমপায়ী, যাদের অ্যালকোহল বা মদ গ্রহণের অভ্যাস আছে, যাদের সেডেন্টারি লাইফস্টাইল অর্থাৎ হাঁটাচলা কম, শারীরিক পরিশ্রম কম, বসে বসে কাজ করা, যারা স্থূলকায় অর্থাৎ ওবেস, ওজন বেশি, যাদের রক্তে কোলেস্টেরলের মাত্রা, এলডিএল কোলেস্টেরল বা টোটাল কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড এগুলোর মাত্রা অনেক বেশি, কিংবা যাদের ডায়াবেটিস আছে, যাদের উচ্চ রক্তচাপ আছে, এবং ধরেন যাদের ফ্যামিলিতে আরও 2-4টা হার্ট অ্যাটাকের ইতিহাস আছে, এই ধরনের যারা আছেন তারা সবাই কিন্তু আসলে হৃদরোগের ঝুঁকিতে আছেন। আচ্ছা, পারিবারিকভাবে ওটা হতে পারে? হ্যাঁ, হতে পারে পারিবারিকভাবে, মানে ফ্যামিলিতে আরও 2-1জনের হৃদরোগের, ওটা ধরে নেওয়া হয় যে তার ফ্যামিলিয়ালি হাইপারটেনশন আছে, কিংবা তাদের রক্তে কোলেস্টেরল বা ডিসলিপিডিমিয়া আমরা যেটাকে বলি, যে কোলেস্টেরলের মাত্রা কম বেশি, সেটা হয়তো আছে। এগুলো সবই হৃদরোগের ঝুঁকিকে বাড়ায়। আচ্ছা, হার্ট ভালো রাখার জন্য কি করা দরকার সেটা তো আমি জানবোই আপনার কাছ থেকে। তার আগে একটু জানতে চাই, অনেকে স্ট্রোক করা এবং হার্ট অ্যাটাক করা এটা আসলে গুলিয়ে ফেলেন, বিষয়টি কি এক? না, হার্ট অ্যাটাকটা হচ্ছে হৃদরোগের, আর স্ট্রোক হচ্ছে পুরোটাই ব্রেইনের ইস্যু। দুটোর ঘটনাটা একই ঘটে। হৃদরোগে হার্টের রক্তনালী যখন ব্লক হয়ে যায় তখন আমরা এটাকে বলি হার্ট অ্যাটাক, আর ব্রেইনে যখন রক্তনালী ব্লক হয় তখন সেটাকে আমরা বলি স্ট্রোক। তবে স্ট্রোক শুধু রক্তনালী ব্লক না, রক্তনালী ছিঁড়ে যেয়ে রক্তক্ষরণ হয়ে হতে পারে, অর্থাৎ হেমোরেজিক স্ট্রোক, ইসমিক স্ট্রোক। স্ট্রোক হচ্ছে ব্রেইনের অংশ, আর হার্ট অ্যাটাক হচ্ছে পুরোটাই হৃদয়। এটার সাথে দুটো সম্পূর্ণ আলাদা ইস্যু। আমার একটা ছোট প্রশ্ন ছিল এর মধ্যে, সিমটম তো প্রায় কাছাকাছি, দেখা গেল হার্ট অ্যাটাক হলেও মুখ থেকে অনেকের থুথু বের হচ্ছে, সে কাঁপছে, আবার স্ট্রোক করলেও সেম আমরা দেখতে পারি অনেক সময়, অনেক ক্ষেত্রে। স্ট্রোকের ব্যাপারটা হচ্ছে কি, স্ট্রোকের যেটা হচ্ছে সবচেয়ে বড় কথা নিউরোলজিক্যাল ফিচার, অর্থাৎ হাত পা অবশ হয়ে যাওয়া। স্ট্রোক হলে দেখা যাবে তার কোনো এক পাশ হাত পা অবশ হয়ে গেছে, অথবা মুখের এক পাশ অবশ হয়ে গেছে, অথবা তার কথা বন্ধ হয়ে গেছে, হ্যাঁ, অথবা চোখের এক পাশে দৃষ্টিশক্তি চলে গেছে। এগুলো হচ্ছে সম্পূর্ণ স্ট্রোকের দিকে। আচ্ছা, হার্ট অ্যাটাকে কিন্তু যে হাত পা অবশ হয়ে গেছে বা বল চলে গেছে, মুখ বেঁকে গেছে বা মুখের এক পাশে অবশ্যই, এই ঘটনাগুলো কিন্তু হার্ট অ্যাটাকে ঘটে না। তবে হার্ট অ্যাটাক এবং স্ট্রোক যদি একসাথে কারো হয়ে থাকে তখন আবার এটা করতে পারে, এটাও হয়, তখন করতে পারে। একজন জানতে চেয়েছেন আমাদের ফোনে, দর্শক যদিও এই মুহূর্তে উনি ফোনে নেই, জানতে চেয়েছেন যে স্ট্রোক কারা করলে ঢাকা শহরে আসলে স্ট্রোকের হসপিটাল কিংবা কোথায় কোথায় চিকিৎসা নেবেন? জি, ঢাকা শহরে স্ট্রোকের জন্য অনেকগুলো হাসপাতাল আছে। বিশেষায়িত হাসপাতাল হিসেবে সরকারিভাবে ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স, যেটাকে আমরা নিমস বলি, সেটিতে আছে। এছাড়া ঢাকা মেডিকেল কলেজ, সোহরাওয়ার্দী, মুগদা সহ, সলিমুল্লাহ সহ সব মেডিকেল কলেজ হাসপাতালেই এই স্ট্রোকের রোগীদের জন্য নিউরোলজি বিভাগ এবং মেডিসিন বিভাগ, দুই জায়গাতে আমরা স্ট্রোকের চিকিৎসা করে থাকি। আর এছাড়া বেসরকারি পর্যায়ে অনেক হাসপাতাল আছে, সেই হাসপাতালগুলোতে স্ট্রোকের যারা মানে নিউরোলজি যারা আছেন তারা স্ট্রোকের চিকিৎসা দিয়ে থাকেন। জি, হার্ট ভালো রাখার জন্য কি করতে হবে, আর ঢাকার ক্ষেত্রে যদি বলি যে কোন জায়গায় যেতে পারে কেউ হার্ট অ্যাটাক হলে? আচ্ছা, ঢাকার ক্ষেত্রে আমি সরকারি কথাটা আগে বলেছি, আমি সরকারি চিকিৎসক। আমাদের জন্য এনআইসিবিডি বা জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, সলিমুল্লাহ হাসপাতাল এবং সোহরাওয়ার্দী হাসপাতাল, এই জায়গাগুলোতে সবগুলোতে করোনারি কেয়ার ইউনিট আছে। এগুলোতে কিছু অ্যানজিওগ্রাম এবং ওই যে রিং পরানোর ব্যবস্থা আছে। আর হৃদরোগ হাসপাতালে তো সব ব্যবস্থাই আছে, হার্ট ভালো রাখতে হলে আসলে মানুষ কি করতে পারে? হাত ভালো রাখার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে সুস্থ স্বাভাবিক জীবনযাত্রা। প্রথম কথা হচ্ছে লবণ কম খাওয়া, উচ্চ রক্তচাপ থাকলে তাকে নিয়ন্ত্রণে রাখা, কোলেস্টেরল যদি বেশি থাকে তাকে নিয়ন্ত্রণ করা, যেসব খাবারে কোলেস্টেরল বেশি আছে সেগুলোকে অ্যাভয়েড করা, ফল শাকসবজি সব বেশি খাওয়া, নিয়মিত এক্সারসাইজ করা। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের আজকের অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য এবং পরামর্শ দেওয়ার জন্য। আপনাদেরকেও ধন্যবাদ। দর্শক, এই ছিল হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার নিবেদিত স্বাস্থ্য কথায় আমাদের আজকের আয়োজন। সঙ্গেই থাকুন।